কি অবস্থা তোমাদের? কেমন আছো সবাই? কি অবস্থা তোমাদের? ইবরুল, সাজ্জাদ, কি অবস্থা? কেমন আছো? আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাও তো। আমার কথা কি শোনা যাচ্ছে? আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাও তো। সাজ্জাদ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমরা গত ক্লাসে টেবিলটা পড়ছিলাম এবং একটা অনেক বড় একটা প্রবলেম সলভ করছিলাম। আজকে হচ্ছে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে ফর্ম ট্যাগ। ফর্ম ট্যাগ প্রশ্নে ফর্ম ট্যাগ বোঝার উপায় কি? প্রশ্নে ফর্ম ট্যাগ বোঝার উপায় কি? অর্থাৎ তোমার প্রশ্নে যে ফর্ম ট্যাগ ব্যবহার করতে হবে, ফর্ম ট্যাগ জিনিসটাকে আমরা দেখবো সামনাসামনি, বাস্তবে দেখবো। প্রশ্নে ফর্ম ট্যাগ বোঝার উপায় হচ্ছে তোমার প্রশ্নে বলবে যে ভিজিটরদের মতামত প্রদানের ব্যবস্থা থাকতে হবে। ভিজিটরদের মতামত প্রদানের ব্যবস্থা থাকতে হবে, এই কথাটা উদ্দীপকে থাকবে। অথবা থাকতে পারে যে ইউজারদের কমেন্ট করার সুবিধা থাকতে হবে। সুবিধা, ইউজাররা। আচ্ছা, এখন আমরা আগে ফর্ম ট্যাগ জিনিসটাকে একটু দেখে আসি। ধরো আমরা আমাদের আনন্দমোহন কলেজের ওয়েবসাইটে ঢুকলাম। ঢোকার পরে আমি চাচ্ছি আনন্দমোহন কলেজ কর্তৃপক্ষকে কিছু একটা জানাইতে, এই ওয়েবসাইটের ব্যাপার বা কোনো কিছু আমার জিজ্ঞাসা আমি করতে চাচ্ছি। আমি তাহলে কিভাবে করব? কোনো কিছু জিজ্ঞাসা করতে চাইলে আমি সরাসরি কন্ট্যাক্টে চলে যাব। কন্ট্যাক্টে গিয়ে আমার কাছে কিছু অপশন আছে। প্রথমে হচ্ছে আমার কলেজের ম্যাপটা আছে, এটা আমাদের হেডেক না, এটা আমাদের এইচএসসির জন্য ইম্পর্টেন্ট না, আমরা কলেজে সরাসরি চলে যেতে পারি। এরপরে এখানে আমাদের একটা ইমেল আছে, চাইলে আমরা এখানে বলতে পারি, অথবা আমরা ফেসবুকে বলতে পারি। কিন্তু এইটা হচ্ছে মেইন জায়গা। এখানে হচ্ছে আমি আমার নাম লিখবো, ধরো নাম লিখলাম
মাহতাব, লাস্ট টাইম দেখলাম ডট ডট ডট, মোবাইল নাম্বার দিলাম 01682842374, মেইল অ্যাড্রেসটা দিলাম হচ্ছে abc@gmail.com। এরপরে মেসেজ লিখলাম যে ধরো কলেজের ভর্তি পরীক্ষা কবে হবে জানতে চাই। এই যে একটা ব্যবস্থা, আমি মেসেজ পাঠিয়ে দিলাম, মেসেজ চলে গেছে, ঠিক আছে, ইউর মেসেজ সেন্ড সাকসেসফুলি। তো কর্তৃপক্ষ কিভাবে দেখবে? কর্তৃপক্ষ হচ্ছে অ্যাডমিন প্যানেলে ঢুকবে, অ্যাডমিন প্যানেলে ঢুকবে, ঢোকার পরে এখানে আসলে আমি অ্যাডমিন, সো আমি একটু তোমাকে ঢুকে দেখানোর আমার সুযোগ আছে। তো এইখানে এটা হচ্ছে অ্যাডমিন প্যানেল। এই অ্যাডমিন প্যানেলে হচ্ছে আমরা এই যে দেখো ফ্রন্ট এন্ড মেসেজ নামে এখানে যদি যাই, তাহলে দেখো এখানে এই যে দেখো একজন কমেন্ট করছে, আশফাকুর রহমান সামি, স্যার আই ক্যান ফিল আপ মাই এনি অ্যাপ্লিকেশন ফ্রম ইউর কলেজ, স্যার আই বেগ প্লিজ রিপ্লাই দিতে বলতেছে। এই যে আমারটা দেখো, এই যে মাহাতাব লেসে কলেজে ভর্তি পরীক্ষা কবে জানতে চাই। তো এই যে দেখো কর্তৃপক্ষের কাছে কিন্তু মেসেজ চলে আসছে, যাই হোক আমি এটা ডিলিট করে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা। তো এই হচ্ছে, এই যে এখান থেকে কি ইউজাররা কিন্তু কি মতামত প্রদান করতে পারবে। ওকে, তো এখন এই যে ব্যবস্থাটা, এটাই হচ্ছে যে আমাদের ফর্ম ট্যাগের মাধ্যমে করতে হবে। অর্থাৎ এখানে একটা ফিল্ড তৈরি করা লাগবে, যেখানে হচ্ছে ইউজাররা কিছু একটা লিখতে পারবে। এখানে একটা ফিল্ড তৈরি করা লাগবে যেখানে ইউজাররা কিছু একটা লিখতে পারবে, ঠিক আছে। তো এই জিনিসটা হচ্ছে যে এটাকেই উদ্দীপককে কিভাবে বলে, ভিজিটরদের মতামত প্রদানের ব্যবস্থা থাকতে হবে। আমি তোমাদের যদি একটা ডেমো প্রশ্ন দেখে যে কিরকম উদ্দীপকটা থাকতে পারে, তাহলে তোমরা আরো ক্লিয়ারলি বুঝতে পারবে। উত্তর করা তো কোনো সমস্যা না, সমস্যা হচ্ছে প্রশ্নটা করা আর কি, ঠিক আছে। তো আমরা যদি একটু দেখি প্রশ্নটা কিভাবে থাকে। দেখো, সাইটটিতে ভিজিটরদের মতামত প্রদানের মতো কোনো ব্যবস্থা নাই। ওয়েবসাইটটিতে ভিজিটরদের মতামত গ্রহণে গৃহীত প্রয়োজনীয় ব্যবস্থা বা পদক্ষেপ বিশ্লেষণ করে, এরকম থাকতে পারে, ঠিক আছে। তো এই যে এই কথাটা উল্লেখ থাকবে যে ভিজিটরদের মতামত প্রদানের মতো কোনো ব্যবস্থা নেই, এটা ওয়েবসাইটে ভিজিটরদের মতামত প্রদানের ব্যবস্থা গ্রহণ করার জন্য যে তোমার প্রয়োজনীয় পদক্ষেপ সেটা গ্রহণ করা। অর্থাৎ এইচটিএমএল ব্যবহার করে, এটা একটা বোর্ডের 2018 সালে আসছিল, এছাড়াও আরো রিসেন্টলি 2024-এও আসছে এই ধরনের প্রশ্ন। তো এই প্রয়োজনীয় ব্যবস্থাটা আমরা কিভাবে করব? আমরা সরাসরি কোডে চলে যাই, ভিজিটরদের মতামত প্রদানের ব্যবস্থা ফর্ম ট্যাগের মাধ্যমে। ফর্ম ট্যাগটা তৈরি করার জন্য আমাদের যে ট্যাগটা আমরা ব্যবহার করব সেটার নাম হচ্ছে ফর্ম স্ল্যাশ ফর্ম। ফর্ম ট্যাগের মধ্যে ফর্ম ট্যাগ তৈরি করতে হবে। ফর্ম ট্যাগের মধ্যে একটা ট্যাগ যেটা হচ্ছে একটা এমটি ট্যাগ, সেটার নাম হচ্ছে ইনপুট। ইনপুটের একটা অ্যাট্রিবিউট হচ্ছে টাইপ ইকুয়াল টু। টাইপ ইকুয়াল টু অনেক কিছু হইতে পারে, এই টাইপের মাধ্যমেই বিভিন্ন ধরনের অপশন আসবে। যেমন এক্সাম্পল যদি দেই, এই টাইপের আমি তোমাদের সবগুলোর একটা এক্সাম্পল দেখাচ্ছি। টাইপ ইকুয়াল টু যদি আমি টেক্সট দেই, তাহলে দেখো কি হচ্ছে আউটপুটে, এরকম একটা বক্স তৈরি হয়ে যাবে, যেখানে আমি কি করতে পারবো, লিখতে পারবো। টাইপ ইকুয়াল টু যদি আমি কিছু একটা দিই, তাহলে এরকম একটা বক্স তৈরি হবে, যেখানে আমি টাইপ ইকুয়াল টু যদি টেক্সট দিই, ইনপুট টাইপ অ্যাট্রিবিউটের মধ্যে যদি আমি ভ্যালু দিই টেক্সট, তাহলে এরকম একটা বক্স তৈরি হবে। আচ্ছা, এরপরে আমি ইনপুট টাইপ ইকুয়াল টু যদি তোমার রেডিও দিই, তাহলে এরকম একটা বক্স তৈরি, যে গোল্লা ভরাট করার, ক্লিক করলে যে গোল্লা ভরাট হয়ে যায়, এরকম একটা জিনিস ক্রিয়েট হবে। আমি যদি এটা ইকুয়াল টু চেক বক্স দেই, তাহলে এটা ক্লিক অ্যান্ড ক্লিকের মতো একটা জিনিস তৈরি হবে, ঠিক আছে। আমি যদি টাইপ ইকুয়াল টু পাসওয়ার্ড দেই, তাহলে এরকম একটা ফিল্ড তৈরি হবে, কিন্তু এখানে লিখলে ডট 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 আসবে। আমি যদি টাইপ ইকুয়াল টু
সাবমিট দেই, তাহলে একটা বাটন আসবে, একটা বাটন আসবে। আমি যদি টাইপ ইকুয়াল টু রিসেট দেই, তাহলেও একটা বাটন আসবে। এই বাটনের কাজ একটু ডিফারেন্ট। মনে করো এই বাটনের কাজকে আমি যদি এখানে এরকম করে লিখলাম, এটা চেক করলাম, এটা এরকম করলাম, এরপর পাসওয়ার্ড লিখলাম, লেখার পরে যদি রিসেট বাটনে চাপ দিই, সব চলে যাবে। আর সাবমিট বাটনে চাপ দিলে কি হবে? সাবমিট হবে। ঠিক আছে? তো এই হচ্ছে ইনপুটের কাজ। তবে আমাদের সবগুলা লাগে না, আমি সবগুলার মানেটা দেখাইলাম। টেক্সট দিলে হচ্ছে তুমি কিছু টাইপ করতে পারবা, এটাতে ক্লিক করলে হচ্ছে ক্লিক হবে কিন্তু আনক্লিক হবে না। চেকবক্স আবার ক্লিক হবে আনক্লিকও হবে। পাসওয়ার্ডের ক্ষেত্রে হচ্ছে তুমি কিছু একটা লিখলে ডট 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 পাসওয়ার্ডের মতো, সাবমিট দিলে সাবমিট হয়ে যাবে, রিসেট দিলে সবকিছু শেষ হয়ে যাবে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের প্রত্যেকটা ফর্ম ট্যাগের মধ্যে আমরা ব্যবহার করতে পারি। তবে আমরা ফর্ম ট্যাগের মধ্যে সবগুলো আমাদের লাগবে না। তারপরে হচ্ছে এগুলো আমি তোমাদের পিডিএফ এ দিয়ে দিচ্ছি। ঠিক আছে? পিডিএফ এর মধ্যে এই কোডটা আমি দিয়ে দিচ্ছি। পিডিএফ এর মধ্যে আমি কোডটা দিয়ে দিলাম। হ্যাঁ, এগুলা। আচ্ছা, এখন ভিজিটরদের মতামত প্রদানের জন্য সুন্দর করে আমরা কোডটা কিভাবে লিখবো সেটা আমি আরেকটা পেজ আমি লিখতেছি। ভিজিটরদের মতামত প্রদানের ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা এই জিনিসটা ফলো করবো, যে এরকম একটা জিনিস আমরা তৈরি করবো। ফার্স্ট নেম থাকবে, মোবাইল নাম্বার থাকবে, তারপরে মেসেজ থাকবে, এরপর সেন্ড মেসেজ নামে একটা বাটন থাকবে। এটা আমরা তৈরি করব। ঠিক আছে? এই টেক্সট বক্সের একটা নাম দিছি ফার্স্ট নেম বা নেম, আরেকটা টেক্সট বক্সের নাম দিব হচ্ছে মোবাইল, আর কমেন্ট বক্সের নাম দিব হচ্ছে ইওর মেসেজ, তারপর একটা সেন্ড মেসেজ বাটন তৈরি করব। ঠিক আছে? সেটা কিভাবে করব আমরা? প্রথমে আমি লিখলাম হচ্ছে নেম। নেম নেম লেখার পরে একটা বিআর, কারণ আমি চাচ্ছি নেমের পাশে না থেকে, আচ্ছা আমরা চাইলে কিন্তু পাশেও রাখতে পারি, নিচে দিলে সুন্দর দেখা যাবে। তো নেমের পরে আমরা দিলাম হচ্ছে ইনপুট টাইপ ইকুয়াল টু টেক্সট। তাহলে কি হবে? নাম লেখার জন্য একটা ফিল্ড তৈরি হয়ে যাবে। আচ্ছা, তারপরের লাইনে চলে যাই, বিআর। তারপরের লাইনে দুইটা বিআর দিই, তাহলে একটু বেশি নিচে যাবে তো ভালো লাগবে দেখতে। দুইটা বিআর দিয়ে দিই। হ্যাঁ, তারপরে হচ্ছে মোবাইল, এখানে সে মোবাইল নাম্বারটা লিখবে। এটার মোবাইল নাম্বার জন্য এটার ইনপুট নেম টাইপ আবার মোবাইল হবে না, এটার ইনপুট টাইপ টেক্সটই হবে। টেক্সট মানে হচ্ছে তুমি কোনো লেখা লিখতে পারবা। আচ্ছা, তারপরে এরপরে দিলাম ধরো হচ্ছে ইওর কমেন্ট, ইওর মেসেজ, ইওর মেসেজ, এটা হচ্ছে একটা টেক্সট। লাস্টে হচ্ছে ইনপুট টাইপ সাবমিট। তাহলে আমরা একটু দেখি আমাদের কাঙ্ক্ষিত আউটপুটটা আসে কিনা। এই যে দেখো, আমাদের কাঙ্ক্ষিত আউটপুটটা চলে আসছে এরকম ভাবে। ঠিক আছে? এখন দেখো নেম লিখতে পারবো, এখানে মোবাইল নাম্বার লিখতে পারবো 01 এরকম এরকম লিখতে পারবো, কমেন্টটা লিখতে পারবো, কিন্তু এটা কেমন যেন সুন্দর হয় নাই। সুন্দর হয় নাই কি কারণে? সুন্দর হয় নাই হচ্ছে যে মেসেজের যে জায়গাটা সেটা কিন্তু একটু বড় হয় না, একটু বড়, এরকম একটু বড় হয়। তো এই মেসেজের জায়গাটাকে বড় করতে গেলে তুমি আসলে এই ইনপুট টাইপের টেক্সট দিলে এরকম ছোটই থাকবে। এই কারণে আমি সাধারণত এই জায়গাটায়, মেসেজের জায়গাটাতে আমি এই ইনপুট ইউজ না করে আমি অন্য একটা ট্যাগ ব্যবহার করতে চাই সাধারণত। সেই ট্যাগটার নাম হচ্ছে টেক্সট এরিয়া। টেক্সট এরিয়া স্ল্যাশ টেক্সট এরিয়া কিন্তু আবার এমটি ট্যাগ না, এটা হচ্ছে কন্টেনার ট্যাগ। টেক্সট এরিয়ার মধ্যে দুইটা অ্যাট্রিবিউট আছে, একটা হচ্ছে রোজ ইকুয়াল টু, রোজ মানে হচ্ছে কয়টা নিচে নিচে কয়টা ঘর হবে, আমি দিলাম হচ্ছে রোজ ইকুয়াল টু ধরো 10, আর কলস ইকুয়াল টু দিলাম 5। তাহলে মোটামুটি একটা বড় সাইজের একটা টেক্সট এরিয়া তৈরি হবে। দেখো, উল্টা হয়ে গেছে। এদিকে বড় হওয়ার দরকার ছিল, তাই না? উল্টা হয়ে গেছে না?
আচ্ছা, তাহলে এটা রোজ ইকুয়াল টু হচ্ছে, ধরো আমি 5 দিলাম, আর কলামস ইকুয়াল টু দিলাম হচ্ছে 10, তাহলে একটু সুন্দর হবে আর কি। এই যে এরকম হবে। আর একটু বড় দিলে মনে হয় ভালো হয় না? তাহলে আমাদের কলাম 10 না দিয়ে আমরা কলাম দিলাম ধরো 20। এবার ঠিক আছে, এবার মোটামুটি সুন্দর লাগতেছে না? এখানে মেসেজ লিখবে আর এখানে, আচ্ছা বাটনটার নাম সাবমিট কোয়েরির পরিবর্তে যদি আমরা সেন্ড মেসেজ দিতে পারি তাহলে একটু সুন্দর হয় বাটনটার নাম। তাহলে বাটনটার নাম আমরা সুন্দর করতে চাইলে আমাদের এখানে আরেকটা জিনিস অ্যাড করতে হবে, যেটার নাম হচ্ছে ভ্যালু। ভ্যালু ইকুয়াল টু, মানে বাটনের নাম চেঞ্জ করতে চাচ্ছি আমি, সেন্ড মেসেজ। বাটনের নাম হয়ে গেল সেন্ড মেসেজ। এখন কি মোটামুটি অনেক সুন্দর লাগতেছে না জিনিসটা দেখতে? তাহলে ভিজিটররা মতামত দিবে কিভাবে এখানে নাম লিখবে। ধরো নাম দিলাম হচ্ছে আমি সাজ্জাদ, সাজ্জাদের মোবাইল নাম্বার দিলাম হচ্ছে 01 হাবিজাবি হাবিজাবি হাবিজাবি। এখন মেসেজ লিখলো যে স্যার আপনি অনেক জোস, ঠিক আছে, এরকম লিখে এই যে আমার মেসেজ পাঠিয়ে দিল, সেন্ড হয়ে গেল, আমার কাছে মেসেজ চলে আসলো, টিং টিং মেসেজ চলে আসছে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমরা একটা সুন্দরভাবে একটা মেসেজ পাঠানোর সিস্টেম তৈরি করতে পারি। হ্যাঁ, তো এই কোডটা হচ্ছে আমরা পরীক্ষার হলে লিখবো, ঠিক যেভাবে এখানে আছে আমরা ঠিক এভাবে লিখবো। সো আমি এই কোডটা তোমাদেরকে পরীক্ষার হলে লেখার জন্য এটা আমি আরেকটা পেজে দিয়ে দিচ্ছি। এই যে কোড, ওকে। এটার প্রশ্নটা কি? এটার প্রশ্নটা হচ্ছে যে ভিজিটরদের ভিজিটরদের মতামত প্রদানের ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয় পদক্ষেপ। এই কোডটা হচ্ছে জাস্ট তোমরা লিখবা। এই কোডটার প্রত্যেকটার ব্যাখ্যা তো তোমাদের আমি বললাম। এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে করতে পারো। এই কোড নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে করতে পারো। আচ্ছা, আশা করি কারো কোনো প্রশ্ন নাই। আচ্ছা, এরপরে হচ্ছে ওয়েবসাইট পাবলিশিং। এই ওয়েবসাইট পাবলিশিং এর জন্য আমাদের এই স্টেপগুলো আছে। ঠিক আছে, তাহলে কি কি আছে আমরা একটু দেখি। ওয়েবসাইট পাবলিশিং এর ধাপ হচ্ছে টোটাল 4টা। এক নম্বর হচ্ছে কি ডোমেইন নেম রেজিস্ট্রেশন, 2 নম্বর হচ্ছে কি ওয়েবসাইট ডিজাইন, 3 নম্বর হচ্ছে ওয়েব হোস্টিং, এবং 4 নম্বর হচ্ছে এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ডোমেইন নেম রেজিস্ট্রেশনের ক্ষেত্রে ডোমেইন নেম রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আমাদের ডোমেইন নেম জিনিসটা কি আমরা কিন্তু পড়ছিলাম। ডোমেইন নেম হচ্ছে যে কোনো একটা ওয়েবসাইটের যে ইউনিক, তোমরা ওয়েবসাইটের নামটা, যেমন ধরো হচ্ছে তোমার আনন্দমোহন কলেজের ওয়েবসাইটের অ্যাড্রেস কি, www.amc.gov.bd, গুগলের নাম কি হচ্ছে google.com, ফেসবুকের নাম কি facebook.com। এরকম তুমি যে একটা ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছ, সেই ওয়েবসাইটের প্রথমে তোমার আগে ডোমেইন নেম রেজিস্ট্রেশন, তোমার ওয়েবসাইটের নামটা কি হবে সেটাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য আমাদের কিছু কিছু ওয়েবসাইট আছে যেগুলো হচ্ছে আইকানের অনুমোদন মানে অনুমোদন থাকে,
যেমন godaddy.com, namecheat.com, hoodies.com। আমি একটু এক্সাম্পল দিয়ে দেখাই তোমাদের। ধরো আমি একটা অনলাইন ক্লাস নেওয়ার জন্য আমি আমাদের এডুবসের একটা edubus.com নামে একটা ওয়েবসাইট তৈরি করতে যাচ্ছি, ঠিক আছে, মানে ওয়েবসাইট তৈরি করতে যাচ্ছি। তাহলে আমি আগে edubus.com নামে ওয়েবসাইটটা আছে কিনা আমরা একটু দেখতে চাই, ঠিক আছে। তাহলে আমরা দেখি, আমরা যাচ্ছি হচ্ছে who.is, ঠিক আছে। এই who.is ওয়েবসাইট থেকে আমরা এই যে ডোমেইন নেম, এখন এন্টার এর ডোমেইন নেম লিখলাম edubus। সার্চ যদি করে থাকি তাহলে দেখো কি বলতেছে, edubus.com। আচ্ছা আমরা নেমচিপে যাই, namecheap.com এ যদি যাই, এখান থেকে আমি রেজিস্ট্রেশন করতে চাই আমার ওয়েবসাইটটা, ঠিক আছে। এখানে আমি লিখলাম edubus, তারপর যদি সার্চ করি তাহলে খেয়াল করো কি আসছে দেখো, দেখো edubus.com ক্রস আসছে, অর্থাৎ এটা অ্যাভেলেবল না, ঠিক আছে। edubus.com অ্যাভেলেবল না, কিন্তু edubus.net অ্যাভেলেবল, edubus.org অ্যাভেলেবল, edubus.gg এগুলো অ্যাভেলেবল, ঠিক আছে। কিন্তু edubus.com টেকেন। টেকেন কেন জানো? আমরা অলরেডি রেজিস্ট্রেশন করে ফেলছি, এই কারণে আর কেউ এটা রেজিস্ট্রেশন করতে পারবে না, বুঝতে পারছো? তো এখন ধরো কথার কথা, আমি মাহাতাব আইসিটি, এটা এটা যদি আমি একটা ওয়েবসাইট তৈরি করতে চাই, mahatabICT.com কিন্তু আবার অ্যাভেলেবল আছে, এটা দ্রুত নিয়ে নেওয়া উচিত। এটা যদি আমি রেজিস্ট্রেশন করতে চাই আমার $11 লাগবে পার ইয়ার, খুব বেশি টাকা না, ধরো 1000 বা 1100-1200 টাকার মতো লাগবে। এটা আমি এক বছর 1100-1200 টাকা লাগবে। এটা আমি যদি নিতে চাই তাহলে আমি কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবো, যে আমি অ্যাড টু কার্ডে দিলে আমি যদি ডলারে পে করে দিই, আমার এইটা আর পৃথিবীর কেউ নিতে পারবে না, mahatabICT.com নিতে পারবে না। এইভাবে হচ্ছে আমার ফার্স্ট কাজটা হচ্ছে ডোমেইন নেম রেজিস্ট্রেশন করতে হবে, ঠিক আছে। নেক্সট আমরা আসি হচ্ছে ওয়েবসাইট ডিজাইনে। ওয়েবসাইট ডিজাইন মানে আমরা যে HTML কোড শিখতেছি, শুধু HTML না, HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, ডট 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 এক্সট্রা অনেক কিছু, অনেকগুলো ফ্রেমওয়ার্ক আছে, ওয়ার্ডপ্রেস আছে, ওয়ার্ডপ্রেস ইত্যাদির মাধ্যমে আমরা একটা ওয়েবসাইট ডিজাইন করব। ডিজাইন করে কিন্তু আমি আমার কম্পিউটারে ডিজাইন করব। ওই যে তোমাদের একটা লিনিয়ার লেআউট বোঝানোর জন্য 3 পেজের একটা ওয়েবসাইট তৈরি করে দেখাইছিলাম, যে ছোটখাটো মানে একদম সিম্পল, কিছুই লেখানোর মধ্যে জাস্ট লিঙ্ক দেওয়া আছে আর কিছু নাই। ওই ওয়েবসাইট এরকম ভাবে আমি কোড লিখে আমি আমার কম্পিউটারে একটা ওয়েবসাইট তৈরি করে টেস্ট করে দেখবো যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, কারণ প্রথমে তো আমি পাবলিশ করবো না, আগে আমি আমার কম্পিউটারে টেস্ট করে দেখবো। এখন আমার কম্পিউটার টেস্ট করা শেষ, আমি দেখলাম যে আমার ওয়েবসাইটে সবকিছু ঠিক আছে, আমার যাচাই টাচাই করা সব ঠিক আছে, পেজগুলো সঠিকভাবে লিঙ্ক করা আছে, এগুলো সব যাচাই করলাম। যাচাই যেটা করার পর আমার ওয়েবসাইট ঠিক আছে, এরপর আমার কাজ হচ্ছে ওয়েবসাইটটা মানে হোস্ট করা। হোস্ট করা জিনিস মানে কি? হোস্ট করা মানে তোমার ওয়েবসাইটটা তুমি কোনো একটা সার্ভারে রাখবা, কোনো একটা সার্ভারে রাখবা। ওয়েবসাইটটা সার্ভারে রাখা মানে কি? যাবতীয় যত কোড আছে, যেমন ধরো এই যে আমরা যে 3 পেজের ওয়েবসাইটে তৈরি করতেছিলাম, সেটা হচ্ছে এই ফোল্ডারে ছিল, এই যে পেজ 1, পেজ 2, পেজ 3, এই পুরো যাবতীয় ফোল্ডারে যত কিছু আছে, এই কোডের ফাইলগুলা, ছবিগুলা, ভিডিওগুলা, সবগুলা হচ্ছে আমি সার্ভারে আপলোড করব। সার্ভারে আপলোড করার উদ্দেশ্য হচ্ছে আমার কম্পিউটারের সাথে কিন্তু তুমি কোনোভাবে কানেক্টেড না, কিন্তু সার্ভারের কম্পিউটারের সাথে বা সার্ভারের সাথে পৃথিবীর ইন্টারনেটের সাথে যুক্ত সবাই কানেক্টেড। সো আমি যদি সার্ভারে রাখি তাহলে ইন্টারনেটের মাধ্যমে সবাই কিন্তু আমার এই ফাইলগুলো দেখতে পারবে, যেটাকে আমরা ওয়েবসাইট বলে থাকি। তো এখন সার্ভারের মধ্যে এই যে রাখাটা, এই সার্ভারের মধ্যে রাখাটাকে বলা হয় হচ্ছে হোস্টিং করা। ওয়েবসাইটের সকল পেজের কন্টেন্ট কোনো একটি হোস্টে রাখা হয়। হোস্ট মানে হচ্ছে সার্ভারে রাখা হয়। এই পদ্ধতিতে কি হোস্টিং বলা হয়। হোস্টিং মোটামুটি 3 প্রকার, একটা হচ্ছে উইন্ডোজ হোস্টিং আর একটা হচ্ছে লিনাক্স হোস্টিং। উইন্ডোজ হোস্টিং আর লিনাক্স হোস্টিংটা কি? আমি তোমাদের অনেক আগে বলছিলাম, সার্ভার মানে হচ্ছে একটা কম্পিউটার। তো কম্পিউটার অপারেটিং সিস্টেম অনেকগুলো আছে, যেমন ম্যাক আছে, উইন্ডোজ আছে, তারপর হচ্ছে লিনাক্স আছে। তো ওই উইন্ডোজ মানে আমরা যে কম্পিউটারে যে কি বলে এটাকে অপারেটিং সিস্টেমটা ব্যবহার করি, তোমার সার্ভারও যদি তুমি ওই অপারেটিং সিস্টেমটা চাও তাহলে তোমার সেটাকে বলা হবে কি উইন্ডোজ হোস্টিং। আর লিনাক্স নামে একটা ওপেন সোর্স অপারেটিং সিস্টেম আছে, ওইটা যদি চাও তাহলে সেক্ষেত্রে তোমার নিতে হবে কি লিনাক্স হোস্টিং। তুমি যদি উইন্ডোজ হোস্টিং নাও তাহলে তোমার এই জিনিসগুলো দিয়ে কোড লিখতে হবে, এএসপি, তারপরে মাইক্রোসফট এসকিউএল সার্ভার, এগুলো দিয়ে কোড লিখতে হবে। কিন্তু তুমি যদি লিনাক্স হোস্টিং নাও, তুমি পিএইচপি দিয়ে কোড করতে পারো, মাইএসকিউএল দিয়ে কোড করতে পারবা। এগুলো হচ্ছে তোমার, মাইএসকিউএল হচ্ছে ডাটাবেস ল্যাঙ্গুয়েজ, কোয়েরি ল্যাঙ্গুয়েজ, আর পিএইচপি হচ্ছে তোমার একটা
ওই ওয়েবসাইট তৈরি করার জন্য ব্যাকএন্ডের কাজ করার জন্য একটা ল্যাঙ্গুয়েজ, ওয়েবসাইটের ব্যাকএন্ডের কাজ করার জন্য একটা ল্যাঙ্গুয়েজ, সো মানে ওয়েবসাইট প্রোগ্রামিং করার জন্য একটা ল্যাঙ্গুয়েজ, সোজা কথা যেটা। তো আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি একটা সার্ভার থেকে আমি একটা জায়গা ভাড়া নিব, যে ভাই তোমার সার্ভার তো অনেক বড়, তোমার সার্ভার তো অনেক পাওয়ারফুল, অনেক জায়গা আছে, আমার এখান থেকে তুমি বছরে 500 জিবির মতো ভাড়া দাও, ঠিক আছে, 500 জিবি কি কি বলে মেমোরির, এত র্যামের, মনে করো 4 জিবি বা 5 জিবি র্যাম, তারপরে বা এসএসডি, এগুলার একটা ক্রাইটেরিয়া অনুযায়ী আমি বলবো আমাকে হচ্ছে ভাড়া দিবে। তো ওইটার মধ্যে, ওই কম্পিউটারের মধ্যে আমি আমার ডাটাগুলো রাখবো। তখন হচ্ছে আমার ওয়েবসাইটটা পাবলিশ হয়ে যাবে। আমার ওয়েবসাইট কিন্তু হোস্ট করার সাথে সাথে অলরেডি পাবলিশড হয়ে যাবে, পাবলিশড। কিন্তু আমার ওয়েবসাইট পাবলিশ হয়ে তো লাভ নাই, আমার ওয়েবসাইট তো কেউ জানেই না যে আমি একটা ওয়েবসাইট বানাইছি। আমি ওয়েবসাইট বানাই টানে ইয়া করে বসে আছি, চুপ করে বসে আছি, আমি সার্ভারে হোস্ট করে চুপ করে বসে আছি, তাহলে কি আমার ওয়েবসাইট কেউ দেখতে পারবে? পারবে না, ঠিক আছে, কেউ পারবে না। তো আমার এরপরে কাজ কি? এসইও করা বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করা। এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করার মাধ্যমে কি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মানে হচ্ছে তোমার ওয়েবসাইটটা যেন সার্চ ইঞ্জিনে সবার উপরে আসে। এক্সাম্পল যদি দেই, আমি গেলাম হচ্ছে গুগলে, google.com-এ গেলাম, google.com একটা সার্চ ইঞ্জিন। এখন google.com-এ গিয়ে আমি বললাম মাহতাব স্যার আইসিটি, এক্সাম্পল দিলাম, ফেসবুকের পেজ আসছে, আর তো কোনো ওয়েবসাইট নেই, ফেসবুকের পেজ আসছে। তারপরে মাথা বুঝেন মিলন নামেও দেখি একজন আছে আইসিটি টিচার, ঠিক আছে, এরকম কোনো কি ওয়েবসাইট আছে? নাই। আচ্ছা, আমি আরেকটু সহজ করে যদি বুঝাই, ধরো আমি লিখলাম হচ্ছে বেস্ট, বেস্ট না, আই ওয়ান টু বাই আ, কি লিখবো, কি লিখবো? আই ওয়ান্ট টু বাই এ ঠান্ডা, ঠান্ডা, আই ওয়ান্ট টু বাই এ ঠান্ডা। আচ্ছা, আই ওয়ান্ট টু বাই এ মার্কার পেন, ভালো কিছু দিলাম বেটা, মার্কার পেন। দেখো তো কি আসে, প্রথমে কি আসছে? দারাজ। এখন আমি কখনো কি তোমরা দেখছো কোনোদিন যে এই যে গুগলের এই যে 10 নাম্বার পেজে কি আছে, এখানে গিয়ে কি কোনো ওয়েবসাইটে ঢুকছিলা? জীবনেও ঢুকি না। আমরা সব সময় কেনার চেষ্টা করি একদম প্রথম যে পেজটা আছে, গুগলের একদম ফার্স্ট যে পেজটা আছে, এই পেজের যে ওয়েবসাইটগুলো আছে এগুলোর মধ্যে কিন্তু আমরা ঘোরাফেরা করি। আমরা তো এই যে নিচের এই পর্যন্তই যাই না, আমরা কিন্তু এই প্রথম 2-3টার মধ্যে যাই। এখন এই দারাজটা যদি 3 নাম্বার পেজে থাকতো, কেউ এখান থেকে কিনতো না। তাহলে ওয়েবসাইট পাবলিশ করার জন্য আমার ফার্স্ট এবং ফরমোস্ট যে আইডিয়াটা, মানে যে চেষ্টাটা থাকবে, সেটা হচ্ছে গুগলে কোনো কিছু সার্চ করলে সেটা যেন গুগল সবার প্রথমে আমার ওয়েবসাইটটা দেখায়। এটার জন্য তোমার ওয়েবসাইটটাকে অপটিমাইজ করতে হবে সার্চ ইঞ্জিনের জন্য, সেটাকে বলা হয় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের বেশ কিছু ক্রাইটেরিয়া আছে। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করার জন্য, এসইও করার জন্য বিভিন্ন কোম্পানি আছে। ওই কোম্পানিদের কাছে আমি কাজ দিয়ে দিব যে ভাই আমার ওয়েবসাইটটা হচ্ছে এরকম, তুমি এটা ঠিকঠাক করে দাও, সুন্দর করে সাজায় গুছিয়ে দাও, যেন গুগল কি আইসিটি টিচিং হিসেবে কোনো কিছু সার্চ করলেই যেন আমার ওয়েবসাইটটা সবার আগে চলে আসে। গুগল যখন আমার ওয়েবসাইটটা, মাহতাব স্যার আইসিটি এই ওয়েবসাইটটা সবার উপরে দেখাবে, তখন কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টেরই একটা কি থাকবে, একটা ভরসা থাকবে যে না, তাইলে মনে এটা খুব ভালো একটা টিচার। সো তাহলে আমার আমার স্টুডেন্ট আমার বেশি হবে, স্টুডেন্ট আমার বেশি হলে মানে আমার ইনকাম বেশি হবে, ঠিক আছে। সো এই জিনিসটাকেই বলা হবে কি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তাইলে আমরা ইন শর্টে যদি আমি আমি আবার একটু রিভাইজ করি, তাহলে আমরা 4টা জিনিস পাইলাম ওয়েবসাইট পাবলিশিং এর জন্য। প্রথমে আমার ডোমেইন নেম রেজিস্ট্রেশন করতে হবে, ওয়েবসাইট ডিজাইন করতে হবে বা মানে কোডিং করতে হবে, হোস্টিং করতে হবে এবং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করতে হবে। এই হচ্ছে আমাদের 4র্থ অধ্যায়ের পড়া শেষ। এখন কারো যদি কোনো কথা থাকে বা কোশ্চেন থাকে আমাকে করতে পারো। কারো কোনো কোশ্চেন আছে কি? ইবরুল সাজ্জাদ, লেসন পার্ট, অলিউল্লাহ, তোমরা কি আসো? কমেন্ট টমেন্ট করিস বেটা, নাহলে তো বুঝি না আসোস নাকি, মাঝে মাঝে একটু কমেন্ট টমেন্ট করিস। আচ্ছা, জি স্যার, জি স্যার আছি, আচ্ছা গুড। ডাটা একটা, ডাটা একটা মানে কি বুঝাইছো সাজ্জাদ? বুঝি নাই। আচ্ছা, ফাইন।
তো এখন আমরা কোশ্চেনের দিকে চলে যাই, ঠিক আছে। প্রথমে দেখি একটি গাড়ি বিক্রয়কারী প্রতিষ্ঠানের ওয়েবসাইটের হোম পেজে প্রবেশ করলে সেডান ও এসইউভি ক্যাটাগরির লিঙ্ক প্রদর্শিত হয়। লিঙ্কগুলিতে প্রবেশ করলে সংশ্লিষ্ট ক্যাটাগরির গাড়ির মডেলের লিঙ্ক প্রদর্শিত হয়। গাড়ির মডেলের লিঙ্কে প্রবেশ করলে গাড়িটির বিস্তারিত দেখা যায়। তোমরা কি দেখতে পাচ্ছ না? এক সেকেন্ড দাঁড়াও। প্রবেশ করলে সংশ্লিষ্ট ক্যাটাগরির গাড়ির মডেলের লিঙ্ক প্রদর্শিত হয়। গাড়ির মডেলের লিঙ্কে প্রবেশ করলে আচ্ছা, ওকে। তো বিক্রয়কৃত গাড়ি সম্পর্কে গ্রাহকদের মতামত গ্রহণের জন্য প্রতিষ্ঠানটি তাদের ওয়েবসাইটের উন্নয়নের সিদ্ধান্ত নিল। বর্ণিত ওয়েবসাইটের কাঠামোটি শনাক্ত করে ব্যাখ্যা করে। এবং দেখো, গ্রাহকদের মতামত মানেই হচ্ছে যে ফর্ম ট্যাগটা লিখছি না, সেই ফর্ম ট্যাগ। গ্রাহকদের মতামত, এগুলা গ্রাহকদের মতামত প্রদানের জন্য তোমার কি করতে হবে? ফর্ম ট্যাগটা ব্যবহার করতে হবে। আচ্ছা, এবার আসি। উদ্দীপকে বর্ণিত ওয়েবসাইটের কাঠামোটি শনাক্ত করে ব্যাখ্যা করো। কাঠামোটা শনাক্ত করার জন্য আমাদের একটা কোড লিখতে হবে, এই একটা চিত্র আঁকতে হবে। দেখো, প্রথমে আসি হচ্ছে কি বলছে, ওয়েবসাইটে মনে করো আমরা হোম পেজে আছি। হোম পেজ থেকে হোম পেজে প্রবেশ করার পরে দুইটা লিঙ্ক দেখা যায়, একটা হচ্ছে সেডান, আরেকটা হচ্ছে কি এসইউভি। এখন প্রত্যেকটা লিঙ্কে প্রবেশ করলে গাড়ির বিভিন্ন মডেল দেখা যায়। এটাতে প্রবেশ করলেও কি দেখা যায়? বিভিন্ন মডেল দেখা যায়। তাহলে এটা কিসের আকৃতি হচ্ছে বলতো? কোন লেআউট হচ্ছে? ট্রি লেআউট হচ্ছে। ভেরি গুড, ট্রি লেআউট হচ্ছে, ঠিক আছে। তো এই ট্রি লেআউটের ব্যাখ্যা করতে হবে। ট্রি লেআউট ব্যাখ্যা কি? ট্রি লেআউটের ব্যাখ্যা আমরা করব। এই যে দেখো, উদ্দীপকে বর্ণিত ওয়েবসাইটের কাঠামো হচ্ছে মেনু বা হায়ারার্কিক্যাল কাঠামো। মানে এটা হায়ারার্কিক্যাল আরেকটা নাম কি হচ্ছে? কি ট্রি। একে ট্রি কাঠামো বলে। কাঠামো হয়ে গেছে, এটা কাঠামো হবে আর কি। এটা হচ্ছে ট্রি কাঠামো, ঠিক আছে। আচ্ছা, আর গ্রাহকদের মতামত প্রদর্শনের জন্য বেশ কিছু উপায় করতে পারি আমরা। পরিকল্পনা করতে পারি, ঠিক আছে। ইনফরমেশন আর্কিটেকচার কি 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 হইতে পারে সেগুলো আমরা বলতে পারি। এখানে বিভিন্ন বাংলা কথাবার্তা আছে। ডিজাইন করতে পারি, প্রোগ্রামিং করতে পারি, ওয়েব টেস্টিং করতে পারি, ঠিক আছে, রক্ষণাবেক্ষণ করতে পারি, এগুলা। তবে এখানে সবচেয়ে বাংলা কথা তুমি যদি না লিখতে চাও, বাংলা কথা না লিখে তুমি যদি উত্তর করতে চাও, তাহলে তুমি সরাসরি একটা কন্টাক্টের বা মতামত প্রদানের জন্য ফর্ম ট্যাগের যদি একটা কোড লেখো, সেটা হচ্ছে তোমার জন্য ভালো হবে, আর বেটার নাম্বার পাবে, ঠিক আছে। ফর্ম ট্যাগের কোড লিখলে যে গ্রাহকরা মতামত দিতে পারবে, ঠিক আছে। গ্রাহকদের মতামত সংগ্রহের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ মানে হচ্ছে কি ট্যাগ? ফর্ম ট্যাগ। এবার আসো, ময়মনসিং বোর্ড 2024 একটা টেবিল দিছে, পিপিলিকা বাংলাদেশ.jpg এনসিটিভি, এটা H2O এবং AM। উদ্দীপকের টেবিলটিতে পিপিলিকা ওয়েবসাইটটি লিঙ্ক করা আছে এবং বাংলাদেশের মানচিত্র 80x100 যোগ করা আছে। উদ্দীপকের টেবিলটিতে পিপিলিকা ওয়েবসাইটটি লিঙ্ক করা আছে, মানে একটা হাইপার লিঙ্ক করা আছে। কার সাথে হাইপার লিঙ্ক করা আছে এটা কিন্তু এখানে উল্লেখ করা নেই, কিন্তু পিপিলিকা আমরা জানি একটা কি সার্চ ইঞ্জিন, বাংলাদেশি সার্চ ইঞ্জিন। আমরা পিপিলিকা.com এর সাথে লিঙ্ক করব এবং বাংলাদেশের মানচিত্র 80x100 যোগ করা আছে। এই বাংলাদেশ.jpg-তে 80x100 যোগ করা আছে। এবার দেখো এখানে টোটাল কয়টা? তিনটা রো আছে, ঠিক আছে। তাহলে টিয়ার ট্যাগ কয়টা হবে? 3টা হবে। এই যে দেখো, একটা টিয়ার এখানে, এটা হচ্ছে 2 নাম্বার টিয়ার, এটা হচ্ছে 3 নাম্বার টিয়ার, 3টা টিয়ার, ঠিক আছে। তো এই 3টা টিয়ারের মধ্যে প্রথম টিয়ারের মধ্যে আমার ডাটা কয়টা বলতো? প্রথম টিয়ারের মধ্যে ডাটা হচ্ছে 1টা 2টা, এবং ও হচ্ছে কোনো রো স্প্যান কলাম স্প্যান নেই, ও কোনো রো স্প্যান কলাম স্প্যান নেই। কিন্তু এনসিডি অর্থাৎ দ্বিতীয় রোটা কিন্তু কয়টা কলাম নিচ্ছে? 2টা কলাম নিচ্ছে। এটাও কোনো রো স্প্যান কলাম স্প্যান নেই। তাহলে আমরা দেখি, প্রথমে দেখো এই যে পিপিলিকা.com, এটা কিন্তু ওরা উল্লেখ করে দেয় না, কিন্তু এটা আমাদের কমন সেন্স দিয়ে বুঝতে হবে। পিপিলিকাতে ক্লিক করলে পিপিলিকা.com এ যাবে। তাহলে প্রথম টিডিটা হচ্ছে একটা হাইপার লিঙ্ক, দ্বিতীয় টিডিটা হচ্ছে একটা ইমেজ বাংলাদেশ.jpg,
যেটার উইডথ বলছে 80 এবং হাইট বলছে 100। এই যে 80 ইন্টু 100 বলছে না, তাহলে প্রথমটা হচ্ছে উইডথ এবং পরেরটা হচ্ছে কত, 100, এবং ছবিটার নাম হচ্ছে বাংলাদেশ ডট জেপিজি। প্রথম রোটা কিন্তু আমার শেষ। দ্বিতীয় রোতে যদি আসি, দ্বিতীয় রোতে হচ্ছে এনসিটিভিটা সেন্টারে আছে, অ্যালাইন সেন্টার, এবং কল স্প্যান কত, 2। তৃতীয় রোতে কি বলছে, তৃতীয় রোতে বলছে হচ্ছে H2O, অর্থাৎ টিডির মধ্যে H, এরপরে সাব দিয়ে 2, তারপরে O, আর A সুব দিয়ে হচ্ছে -M, এবং এগুলা কিন্তু সেন্টারে আছে, প্রশ্নের সেন্টারে আছে, কিন্তু হয়তো এটা লেফট সাইডে ছিল যার কারণে উত্তরটা এইভাবে করা হয়েছে। প্রশ্নে যেহেতু সেন্টারে আছে, আমরা এখানে এটা কাইটা আমরা কি লিখবো, অ্যালাইন কি সেন্টার, এটা অ্যালাইন হবে সেন্টার, H সাব 2O, এটাও অ্যালাইন সেন্টার, সুব -M। তো এটা আমি গত ক্লাসে এই ধরনের টেবিল আমি করাইছি, সো এটা আসলে ইস্যু না। ময়মনসিংহ বোর্ডে আরো একটা প্রশ্ন আসছিল, সেটা হচ্ছে কি, ঘ নাম্বার প্রশ্নে কি বলছে, ঘ নাম্বার প্রশ্নে বলছে ওয়েবসাইটের পেজে ব্যবহৃত ট্যাগগুলোর গুরুত্ব আলোচনা করো। এখানে তাহলে কি কি ট্যাগ আমরা ব্যবহার করছি বলতো, HTML ট্যাগ ব্যবহার করছি, বডি ট্যাগ ব্যবহার করছি, টেবিল ট্যাগ ব্যবহার করছি, টিআর ট্যাগ ব্যবহার করছি, টিডি ট্যাগ ব্যবহার করছি, আর কোনো ট্যাগ ব্যবহার করছি না, এই ট্যাগগুলো ব্যবহার করছি। তাহলে আমরা একটু দেখি ঠিক আছে কিনা আমাদের উত্তর। আমরা HTML ট্যাগ ব্যবহার করছি, আমরা বডি ট্যাগ ব্যবহার করছি, আমরা টেবিল ট্যাগ ব্যবহার করছি, টিআর ট্যাগ ব্যবহার করছি, টিডি ট্যাগ ব্যবহার করছি, আচ্ছা ইমেজ IMG ট্যাগ ব্যবহার করছি, আমরা হাইপারলিংক ব্যবহার করছি। এই 7টা ট্যাগের নামও যদি তুমি লেখো পরীক্ষায়, তারপরে তুমি ফুল মার্ক পাবা, ব্যাখ্যা যদি করার সময়ও না থাকে। কঠিন ছিল প্রশ্ন, অনেক অনেক কঠিন প্রশ্ন ছিল না, কিন্তু তারপরেও হাজার হাজার পোলাপান ফেল করছে ময়মনসিংহ বোর্ডে গত বছরের প্রশ্নে। রাজশাহী বোর্ডের প্রশ্ন আসি, দেখো বুক লিস্ট, একটা লিস্ট, বাংলা একটা আইটেম, একটা লিস্ট। বুক লিস্ট হচ্ছে জাস্ট একটা লেখা, ওকে, বুক লিস্ট হচ্ছে জাস্ট কি একটা লেখা। এরপরে বাংলা একটা আনঅর্ডার লিস্ট শুরু হইল। এনে প্রশ্ন কি কোনো ভুল করছে নাকি, সাবজেক্ট লিস্ট, ডিস্ক বাংলা, স্কোয়ার ইংলিশ, সাবজেক্ট লিস্ট এখানে একটা কথা থাকবে, বুঝছো। ও আচ্ছা আচ্ছা, এই প্রশ্নটা এরকম ছিল, এটা একটু প্রশ্নে ভুল হয়েছে, বুঝছো, প্রশ্নটা এরকম ছিল। উত্তরও ভুল আছে। আচ্ছা, আমি তোমাদের অ্যাকচুয়াল প্রশ্নটা একটু বলে দিতেছি। হ্যাঁ, এটার প্রশ্নটা ছিল এরকম যে তোমার সাবজেক্ট লিস্ট, ঠিক আছে, এরপরে বাংলা, এরপরে স্কোয়ার দিয়েছিল হচ্ছে ইংলিশ, তারপরে সার্কেল দিয়েছিল হচ্ছে ICT, ওকে, এরকম ছিল। এখন এটার উত্তরটা হচ্ছে, দেখো প্রশ্ন খুব সহজ, কিন্তু এখানে একটা প্যাচ, আমি পড়াইছি এটা তোমাদের, যে যদি একটা অর্ডার লিস্টের সবগুলা আইটেমের সামনে চিহ্ন একই হয়, তাহলে সেক্ষেত্রে আমরা ইউজ করব UL টাইপ ইকুয়াল টু, যে চিহ্নটা বলছে ডিস্ক বা স্কোয়ার বা সামথিং কিছু একটা। কিন্তু যদি প্রত্যেকটা আইটেমের চিহ্ন আলাদা করা হয়, তখন আমরা টাইপটা কিন্তু UL এ ইউজ করব না, আমরা তখন টাইপটা ইউজ করব কোথায়, LI এর মধ্যে। এটা পড়াইছি না? তাহলে এটার কোডটা কি হবে, UL টাইপ, UL এর মধ্যে কোনো টাইপ হবে না, UL/UL LI টাইপ ইকুয়াল টু ডিস্ক, এর মধ্যে হচ্ছে বাংলা, LI টাইপ ইকুয়াল টু স্কোয়ার, এরপরে হচ্ছে এটা হচ্ছে ইংলিশ, এবং LI টাইপ ইকুয়াল টু সার্কেল ICT।
এটা হচ্ছে তোমাদের প্রশ্ন। আর উপরে যে সাবজেক্ট লিস্ট আছে না, এখানে জাস্ট আমরা সাবজেক্ট লিখে দিলেই হবে, এনে কোনো ট্যাগ ইউজ করা লাগবে না, সাবজেক্ট লিখে দিলেই হবে। ঠিক আছে, আমি তোমাদের কোডটা একদম ইয়াতে করে দেখাচ্ছি। এটা আমি কোড দিয়ে দিয়েছি, দাঁড়াও এখানে একদম কোড করে তোমাদের দিতেছি, তাহলে তোমাদের বুঝতে পড়তে সুবিধা হবে। ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো এখানে, সাবজেক্ট লিস্ট দিলাম ইউএল স্ল্যাশ ইউএল এলআই টাইপ ইকুয়াল টু, প্রথমে ডিস্ক, এটা কি বাংলা, এলআই টাইপ ইকুয়াল টু স্কোয়ার, এটা হচ্ছে ইংলিশ, এলআই টাইপ ইকুয়াল টু সার্কেল, এটা হচ্ছে আইসিটি। কোন টিচারকে, না না না, দেখো এই যে এটাই কিন্তু প্রশ্নে আসছে। ঠিক আছে, সো এটা হবে আমাদের কোড। হেড বডিটা তোমরা অ্যাড করে নেবে, এইচটিএমএল হেড বডি এগুলো তো তোমরা অ্যাড করতেই পারবে, বডির মধ্যে এই কোডটা লিখতে হবে আর কি। তো এটা আমি দিয়ে দিতেছি। হ্যাঁ, এই হচ্ছে কোড আমাদের। আচ্ছা, তো এক একজন এক এক চিন্তা করে করলে, যেমন এই বইয়ে আমরা যে বই থেকে পড়তেছি, এই বইয়ে হইতেছে তোমার এটাকে একটা লিস্ট ধরা হয়েছে। ঠিক আছে, এখানে একটা লিস্ট ধরা হয়েছে, সো এটা আমাদের দরকার নাই। সাবজেক্ট লিস্ট কি আন্ডারলাইন করা ছিল? না, আন্ডারলাইন করা ছিল না। তো যাই হোক, আমরা এরপরে পরের প্রশ্নটাতে যাই। পরের প্রশ্নটা কি বলছে, ওয়েলকাম টু আইসিটি ল্যাব। এরপরে পরের লাইন আছে H2SO4, এগুলো সহজ। ওয়েলকাম টু আইসিটি ল্যাব লিখবো আমরা। ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার H2SO4, এটা সাবসুপ দিয়ে লিখবো, এগুলো সাবসুপ দিয়ে লিখবো। গো টু ওয়েব পেজ ওয়ানের একটা লিঙ্ক, হাইপার লিঙ্ক, এটা AHREF দিয়ে লিখবো, এগুলাই আর কি। এই যেমন দেখো, মনে করো এখানে বলছে যে পি এর মধ্যে লিখলো, একটা প্যারাগ্রাফ বানাইলো, ওয়েলকাম টু আইসিটি ল্যাব দিল, বিআর পরের পেজে H2SO4 লিখলো, বিআর দিল, এরপরে A+B সুপ দিয়ে লিখলো হচ্ছে 2, তারপরে হচ্ছে তোমার AHRF দিয়ে গো টু ওয়েব পেজ 1। এটা তো একটা হাইপার লিঙ্ক বোঝা যাচ্ছে, গো টু ওয়েব পেজ 1, তাহলে আমরা কি www.webpage1.com, এটা না দিয়ে আমরা এটাও দিতে পারি, গো টু ওয়েব পেজ 1, এটা না দিয়ে আমরা দিতে পারি webpage1.html, এটাও লিখতে পারি। গো টু ওয়েব পেজ 1 মানে কি, এটা আমার লোকাল লোকাল ইয়া না, লোকাল হাইপার লিঙ্ক, তো সেটার ক্ষেত্রে ওয়েব পেজ 1.html আমরা লিখতে পারি। আচ্ছা, দিনাজপুর বোর্ড 2024-এর প্রশ্নটা আমরা দেখি। দৃশ্যকল্প 1-এ কাঠামোর লেআউট বর্ণনা করো। কাঠামোর লেআউট, এই যে প্রথমে হচ্ছে হেড HTML, পুরো কোডটা লিখতে HTML সেকশনে, HTML সেকশনে একটা হেড সেকশন থাকে যেটার মধ্যে টাইটেল লিখতে হয়, এবং তারপরে বডি সেকশন থাকে, তার মধ্যে পুরো কোডটা লিখতে হবে। এই কথাগুলো এখানে বলবো আর কি। ঠিক আছে, HTML লেআউট কাঠামো, সম্পূর্ণ ডকুমেন্টে HTML এর কথা HTML ট্যাগের মধ্যে লিখতে হবে। ঠিক আছে, এরপরে আসে হচ্ছে হেড সেকশন এবং বডি সেকশন। এই হেড সেকশনের মধ্যে তোমার কি থাকবে, টাইটেল সেকশন থাকবে, টাইটেল থাকবে, মেটা টেটা, এগুলো ইউজ করবে হেড সেকশনের মধ্যে। আর বডি সেকশনের মধ্যে সমস্ত কোড লিখতে হবে বডি সেকশনের মধ্যে, এই কথাগুলো এখানে বলা আছে। আচ্ছা, এরপর আমরা আসি হচ্ছে এই যে এই কোডটা, এই কোডটা, এই কোডটার এই ধরনের কোড, ধরো এই যে এক একটা ওয়ার্ড এক এক জায়গায় আছে, বা এক একটা এক এক পজিশনে আছে, এটার ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আনুমানিক একটা, এটা খুব ভালো করে বোঝার চেষ্টা করো। এরকম একটা আমি বক্স আঁকলাম, নিজের বুঝার সুবিধার্থে একটা বক্স আঁকলাম। দেখো এখানে টোটাল স্পেস আছে কয়টা, খেয়াল করো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 10 11 12 13 14 15টা স্পেস আছে। ঠিক আছে না? আচ্ছা, এরপর আমরা লিখলাম ওয়েলকাম টু 2024। পরের লাইনে যাওয়ার পরে ক্লাস যে ওয়ার্ডটা, এটা শুরু হয়েছে কত নাম্বার স্পেস থেকে, দেখো
1 2 3 4 নাম্বার থেকে শুরু হয়েছে, অর্থাৎ সি এর আগে তিনটা ফাঁকা স্পেস আছে। ফাঁকা স্পেসের জন্য আমরা ইউজ করি এন বি এস পি, আমি এটা পড়াইছি তোমাদের। ফাঁকা স্পেসের জন্য কি ইউজ করি আমরা? এনবিএসপি। তাহলে সি এর আগে আবার কয়টা এনবিএসপি হবে? তিনটা এনবিএসপি হবে। ঠিক আছে? আচ্ছা, তারপরে আবার 1 2 3 4 5 6টা হবে। এরপরে হচ্ছে একটা বিয়ার হবে। বিয়ার হওয়ার পরে টি শুরু হয়েছে কবে? এটা টোটাল কয়টা বলছিলাম? 15টা না? তাহলে টি শুরু হয়েছে 1 2 3 4, অর্থাৎ 11 নম্বরে টি আছে। তাহলে এর আগে কতগুলো স্পেস হবে? 11টা স্পেস হবে। তারপরে হচ্ছে 11টা এনবিএসপি লিখতে হবে, তারপরে টি, তারপর আবার বিআর দেওয়ার পর আবার কি হবে? 1 2 3 4 5 6 7 নাম্বার থেকে শুরু হয়েছে সি। দুই একটা এদিক সেদিক হলে সমস্যা নেই, মানে আমরা আনুমানিক ধরতেছি আর কি। তারপরে সামনে আবার স্পেস হবে, তারপর আবার বিআর দাও। এই সামনে স্পেস না দিলেও হয়, তারপরে আবার বিআর দাও। বিআর দেওয়ার পরে এই দুইটা 3 নাম্বার থেকে শুরু, আগে দুইটা স্পেস দিতে হবে। তারপরে আবার বিআর দিয়ে আইসিটি কন্টেন্ট 1 to 10, এটা হচ্ছে সাব, এটা হচ্ছে নরমাল, এটা হচ্ছে সুপের। এখন আমরা যা বললাম সেটা কি কোডে আছে কিনা আমরা একটু দেখে নিই। দেখো এই যে লিখলো ওয়েলকাম টু, বোল্ড করে লিখলো 2024, কারণ 2024টা কিন্তু বোল্ড ছিল। ঠিক আছে? কয়টা এনবিএসপি আছে? 1 2 দুইটা এনবিএসপি, 3 নাম্বারে ক্লাস, 3 নাম্বার থেকে ক্লাস শুরু হয়েছে, ক্লাস দিল, বিআর দিল। দেখো এরপরে আই এর জন্য 1 2 3 4 5 6 7 8 9 10, 11 নাম্বারে আমি বলছিলাম 11 নাম্বার পজিশনে আই আছে, তাহলে আগে কয়টা স্পেস আছে? 10টা স্পেস আছে, তো দিলাম 10টা। ঠিক আছে? এরপরে সি এর ক্ষেত্রে কি? 1 2 দুইটা স্পেস, বি বোল্ড করা। এরপরে টি এর আগে কয়টা? একটা দুইটা দিয়ে বোল্ড করা। এরপরে হচ্ছে তোমার আইসিটি কন্টেন্ট সাব। এখানে এই এগুলো ইউজ না করলেও কোনো সমস্যা নাই। আচ্ছা, এই সুপ দরকার আছে, 1 to 10 এর সাব সুপ দরকার আছে। এই সুপগুলো ইউজ করে না করলেও কোনো সমস্যা নেই, অটোমেটিকলি আসবে। ঠিক আছে? ক্লিয়ার? হ্যাঁ, আমি যেহেতু বিআর দিতেছি, আচ্ছা সেটার ক্ষেত্রে তোমার কি করতে হবে? এখানে সুপ ইউজ না করে আমরা যদি এখানে আই এর পর একটা বিআর দেই, এরপরে সি এর পর একটা বিআর দেই, তারপরে বিআর দিই, তাইলেই হয়। কারণ পরের লাইনে গেলেই তো হচ্ছে আমার। ঠিক আছে? এটা যে উপরে মানে এটা তোমাকে উদ্দীপকে কোথাও বলে নাই যে এটা হচ্ছে পাওয়ার হিসেবে আছে, তাই না? উদ্দীপকে তো কোথাও এটা বলা নাই। আচ্ছা, গেল। এরপরের প্রশ্নটা হচ্ছে কি, আচ্ছা, ওয়েব পেজটি যে কোনো স্থানে যে কোনো কম্পিউটার হতে দেখা যাবে, এর জন্য তুমি কি ধরনের পদক্ষেপ নিবে? যে কোনো স্থানে যে কোনো জায়গা থেকে দেখা, তার মানে ওয়েবসাইট পাবলিশ করতে হবে। পাবলিশ করার জন্য 4টা স্টেপ শিখেছিলাম তোমাদের। পাবলিশ করার জন্য কি করতে হবে? প্রথমে ডোমেইন নেম রেজিস্ট্রেশন করো, 4টা ধাপ উল্টাপাল্টা সমস্যা নেই। ডিজাইন করো, ডোমেইন নেম রেজিস্ট্রেশন করো, হোস্টিং করো, এরপরে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করো। ঠিক আছে? ওকে, ফাইন। এইগুলা আমরা ওয়েবসাইট লেআউট, এটা কি বলতো? এটা কোন লেআউট? লিনিয়ার। এটা একটা টেবিল, এই টেবিলের মধ্যে 1টা 2টা 3টা 4টা রো আছে। এটা হইতেছে 2টা কলাম নিছে বাংলাদেশ, এটা হইতেছে 3টা রো নিছে, এটা হইতেছে একটাই, এটা আবার 2টা রো নিছে, না সরি, কলাম তো 3টা, তাহলে বাংলাদেশ হচ্ছে 3 কলাম নিছে, 3, এটা রো নিছে 3, আর এটা নিছে 2, আর এগুলো হচ্ছে নরমাল, আর এটা হচ্ছে এনবিএসপি ফাঁকা। ঠিক আছে? এরকম দেখো। তাহলে টোটাল আমার 4টা রো, তাহলে টিয়ার ট্যাগ হচ্ছে কয়টা? 4টা। 1টা টিয়ার, 2টা টিয়ার, 3টা টিয়ার, 4টা টিয়ার। প্রথম টিয়ারে কলস্প্যান 3, তারপরে টিডি, এরপরটা কি? রোস্প্যান 3, একটা ইমেজ আছে, ইমেজের আবার প্রপার্টি বলে দিছে প্রশ্নে, ওগুলো আমরা লিখলাম। তারপর এক্সটিভিশন 2টা কলাম নিচ্ছে, এরপরে হচ্ছে এম আর এস লিখলাম, এরপরে এনবিএসপি লিখলাম, এইচ লিখলাম। এগুলো নর্মাল, এগুলো তোমরা পারবা, অ্যালাইন টেলাইন আমি সবাই পড়াইছি। ঠিক আছে? এগুলো তোমরা পারবা। আচ্ছা, চট্টগ্রাম বোর্ডে যদি আমি আসি, এটা কি? 2টা কলাম নিচ্ছে, এটা হচ্ছে 2টা রো নিচ্ছে, এটা হচ্ছে যার যার পজিশনে আছে, এবং সবগুলো অ্যালাইন হচ্ছে সেন্টার, আর এটা অ্যালাইন হচ্ছে সেন্টার এবং ভ্যালাইন হচ্ছে মিডল। ভ্যালাইন না দিলেও সমস্যা নেই। আচ্ছা, আবার এটার ক্ষেত্রে চিন্তা করো, এটা হচ্ছে কি? একটা লিস্ট। নর্মালি গ্রুপ লিখবা, পি এর মতো লিখতে পারো, পি ছাড়াও লিখতে পারো, সমস্যা নেই। ঠিক আছে? এটা হচ্ছে একটা আনঅর্ডার্ড লিস্ট, যেটার প্রথমটা হচ্ছে সায়েন্স, নর্মালি লিখবো। দ্বিতীয়টা হচ্ছে বিজনেস স্টাডিজ। এই বিজনেস স্টাডির আবার একটা চাইল্ড আছে। ঠিক আছে? চাইল্ড হচ্ছে কি? অর্ডার লিস্ট। আর তারপরে তো হিউম্যানিটিস নর্মাল।
দেখো এই যে ক্যাপশন, টেবিলের ক্যাপশন ছিল নাকি অ্যালফাবেট? ক্যাপশন তো ছিল, হয়তো প্রশ্নে আসে নাই, ক্যাপশন আছে। এই যে টিডি অ্যালাইন সেন্টার হচ্ছে এ, কলার স্প্যান কত 2, তারপরের টিয়ারে রো স্প্যান হচ্ছে 2, অ্যালাইন সেন্টার বি, টিডি অ্যালাইন সেন্টার সি, টিডি অ্যালাইন সেন্টার ডি, শেষ। খুবই সিম্পল টেবিল। এটার ক্ষেত্রে কি সার্কেল কি ইউএল টাইপ সার্কেল। আচ্ছা এটাতে আবার আরো কিছু প্রপার্টি মনে হয় বলছে, আমরা একটু দেখি, নিচের প্রশ্ন তো আসলে পড়ি নাই। বলছে যে যেখানে সায়েন্সে ক্লিক করলে সায়েন্স ডট ওআরজি তে যাবে, তাহলে এই এলআই এর মধ্যে কিন্তু আমার একটা হাইপার লিঙ্ক তৈরি করতে হবে, রাইট? এই এলআই এর মধ্যে আমার একটা হাইপার লিঙ্ক তৈরি করতে হবে। এই যে এলআই এর মধ্যে তোমার একটা হাইপার লিঙ্ক তৈরি করো, এই সায়েন্স দিয়ে এই যে এলআই এর মধ্যে একটা হাইপার লিঙ্ক তৈরি করা। টার্গেট ইকুয়াল টু ব্ল্যাঙ্ক মানে হচ্ছে নতুন ট্যাবে, সেম ট্যাবে ওপেন হবে, ঠিক আছে? আচ্ছা, ওএল এই যে এই বিজনেস, তারপরে এটা তো বিজনেস স্টাডিজ, বিজনেস স্টাডিজ এর মধ্যে আবার কি একটা চাইল্ড আছে অর্ডার লিস্টে, সেই চাইল্ডের কোডটা লিখলে পরেরটাই হিউম্যানিটিস, শেষ। আচ্ছা, ফার্স্ট লাস্ট নেক্সট প্রিভিয়াস এটা কিসের জন্য আমরা ইউজ করছি? আমি পড়াইছিলাম লিনিয়ার লিনিয়ার লেআউটের জন্য। আচ্ছা, কাঠামো আমরা লিখলাম। আরেকটা কি বলছে? ওয়েবসাইট ব্যবহারকারীর নিকট থেকে মতামত বা আপডেট তথ্য প্রদর্শন করতে পারে না, এটার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা আমরা কি করব বলতো? এখানেও হচ্ছে আমরা বাংলা কথার চেয়ে আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে যদি আমরা কি ইউজ করি, ফর্ম ট্যাগ ব্যবহার করি। বাংলা কথা চাইলে লিখতে পারো, তবে কোড লিখলে টিচাররা বেশি খুশি হয়। আমরা চাইলে ফর্ম ট্যাগটা ওই জন্য লিখলেই হবে, ঠিক আছে? অতটুকু লিখলেই হবে, ফর্ম ট্যাগটা লিখলে খুব ভালো হবে, ঠিক আছে? মানে গ্রাহকের মতামত মানেই আমরা দুই একটা বাংলা কথা তুমি লিখতে পারো, বাংলা কথার ফরম্যাট তো এখানে দেওয়াই আছে, এগুলো একবার রিডিং করে বানাই লিখতে পারবা, ঠিক আছে? কিন্তু জেনারেলি আমাদের কি ইউজ করতে হবে, ফর্ম ট্যাগ দিয়ে আমরা কোডটা লিখে ফেলবো, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসি হচ্ছে যশোর বোর্ড 2024, এটা হচ্ছে একটা আনঅর্ডার লিস্ট, এগুলো কিন্তু সার্কেল, ঠিক আছে? সার্কেল, এটারও চাইল্ড আছে, এটারও চাইল্ড আছে, এটার চাইল্ড হচ্ছে একটা আনঅর্ডার লিস্ট, এটার চাইল্ড একটা আনঅর্ডার লিস্ট। পারবো না? এটা খুব সহজ। আর এটা তো আরো সহজ, এটা কি লগ, এরপর সাব দিয়া 10x, এরপর সুব দিয়া স্কয়ার, 2 লাইন কোড, শেষ। আচ্ছা সরি, এটা হচ্ছে টোটালটাই একটা, এটা পুরোটা একটা টেবিল, তাহলে একটা টেবিলের একটাই রো আছে, তাই না? একটা রো দুইটা কলাম, হ্যাঁ, অর্থাৎ একটা টিআর হবে যার মধ্যে দুইটা টিডি হবে। প্রথম টিডির মধ্যে একটা লিস্টের কোড লিখতে হবে এবং দ্বিতীয় টিডির মধ্যে এই যেটা লিখতে হবে। এই যে একটাই টিআর, এই টিআর কিন্তু একটাই, একটা টিডির মধ্যে আমি কি করলাম, লিস্টের কোডটা লিখলাম, এই যে একটা টিডির মধ্যে পুরো লিস্টের কোডটা শেষ হইলো। এরপরে সেকেন্ড টিডির মধ্যে হচ্ছে আমি এই লগ সাব 10 সুব 2 লিখলাম, শেষ। এরপরে কি বলছে, উদ্দীপকে ইন্টারনেটে প্রদর্শনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করো। এই তোমার ওয়েবসাইটটা ইন্টারনেট প্রদর্শনের জন্য কি হয়েছে, ওয়েবসাইট পাবলিশ করবা, তাহলে ওয়েবসাইট পাবলিশিং এর ধাপ, এই যে 4টা ধাপ আমরা আগের কথাটাই লিখলাম। আচ্ছা, এরপরে আসা হচ্ছে বরিশাল বোর্ড 2024, ওই সেম, এটা কি একটা অর্ডার লিস্ট, এটার চাইল্ড হচ্ছে একটা আনঅর্ডার লিস্ট, এটার চাইল্ড হচ্ছে একটা অর্ডার লিস্ট, শেষ। পারবা এটা তোমরা। টেবিল তো আরো সহজ, টেবিল হইতেছে একটা দুইটা তিনটা কি আছে কলাম, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা রো আছে, এটা হইতে 4 রো ধরে নিছে, বাকিগুলো এটা লিখবা, শেষ। বাকিগুলো লিখবে, সহজ আছে এটা, বড় হই মানে জিনিসটা বড়, লিখতে সময় লাগবে কিন্তু জিনিসটা সহজ। এটাতেও সেম, একটা টেবিলে একটা রো দুইটা রো তিনটা রো আছে, প্রথম টেবিলে হইতেছে দুইটা কলাম, কলাম স্পেন হবে, এটা নরমাল, এটাও নরমাল, এটাতে এই দ্বিতীয় টি 3 নাম্বার টিআর এর দুইটা টিডির মধ্যে দুইটা ইয়া লিখতে হবে, কি লিখতে হবে বলতো? দুইটা লিস্টের কোড লিখতে হবে, প্রথমটা আনঅর্ডার লিস্ট, দুইটা, একটা অর্ডার লিস্টের একটা আনঅর্ডার লিস্টের।
আচ্ছা, দৃশ্যকল্প 2 কি বলছে? এটা কি, কোন কোন লেআউট বলো? হোম পেজ থেকে 3টা পেজে যাওয়া যায়, এই পেজ থেকে আবার 2টাতে যাওয়া যায়। 3 বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না? 3, এটা 3 লেআউট। এই যে দেখো উদ্দীপকের কাঠামোটা কি, 3। আচ্ছা, এরপরে কি বলছে? এটাও কি সেম একটা লিস্ট। এটা হইতেছে কি, মেইন লিস্টটা হচ্ছে একটা অর্ডার লিস্ট, এটার চাইল্ড হচ্ছে একটা আনঅর্ডার লিস্ট, এটার চাইল্ড হচ্ছে একটা আনঅর্ডার লিস্ট। শেষ। ওয়েব পেজটি প্রদর্শনের জন্য প্রয়োজনীয় HTML কোড লেখো। আচ্ছা, উদ্দীপকের পেজটি তৈরি করতে কি কি ট্যাগ এবং অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে? কি কি ট্যাগ ব্যবহার করতে তো আমরা জানি, ওয়েল ট্যাগ ব্যবহার করতে হবে, ইউএল ব্যবহার করতে হবে, অ্যালাইন অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে, টাইপ অ্যাট্রিবিউট, বর্ডার অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। ঠিক আছে, বর্ডার অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। বর্ডার আছে, এটা যদি একটা টেবিল হিসেবে চিন্তা করি, চারপাশে একটা বর্ডার, এটা বর্ডারটা এটা মানে এটা খুব একটা ইম্পর্টেন্ট না। বর্ডারটা আমরা টেবিল হিসেবে চিন্তা নাও করতে পারি এটারে। টাইপ অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে, ওয়েল ইউএল ব্যবহার করতে হবে, অ্যালাইন অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। সহজ প্রশ্ন ছিল। আর কি বলছে, এটার কোড তৈরি, এটা ইয়া করার জন্য যে কোডটা, সেটা হচ্ছে এরকম। পারবা, এগুলা এগুলা খুব সহজ, এটা কঠিন কিছু না। এটা কি একটা অর্ডার লিস্ট, যেটা স্টার্ট হচ্ছে, টাইপ হচ্ছে 1, স্টার্ট হচ্ছে 3। টাইপ হচ্ছে 1, স্টার্ট হচ্ছে 3। আর উপরে একটা সাবজেক্ট লেখা আছে, এই কারণে পি এর মধ্যে লিখতে পারি। চাইলে নর্মালি পি ইউজ না করে শুধু সাবজেক্ট লিখলেও আমাদের সমস্যা নেই। ওকে, এই আর কি। এই টেবিল, এটা তো বাচ্চাদের টেবিল আর কি। ডেসক্রিপশন লিস্ট আসতেছে আসতেছে, আসবে। এটা বুঝছি আমি কোনটা, ওই যে ম্যাঙ্গো, ম্যাঙ্গো না, ম্যাঙ্গো ফ্রুট, ওই যে এটা বুঝছি। ম্যাঙ্গো ফ্রুটের একটু টাফ ছিল এই প্রশ্নটা। এরপরে হচ্ছে এই যে, এটা লিখতে পারবো, পারবা না? এগুলা তো বাচ্চাদের পড়াশোনা, এগুলা কি ইম্পর্টেন্ট? এস প্লাস ও হোল স্কয়ার, এগুলা নর্মাল, এগুলা নর্মাল প্রশ্ন। আচ্ছা, আচ্ছা, এইবার হচ্ছে একটা টেবিলের রো রে কলাম এবং কলাম রে রো বানাইলে জিনিসটা কেমন হবে, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট প্রশ্ন। একটা টেবিলের রো রে কলাম এবং কলাম রে রো বানাইলে, যেমন এই যে এই 14 নাম্বার প্রশ্ন বলছে, দেখো উদ্দীপকের টেবিলের কোড সারিকে কলাম এবং কলামকে সারিতে রূপান্তর করলে কি পরিবর্তন হবে বিশ্লেষণ করো। কলামকে রো এবং সারিকে কলামে পরিবর্তন করলে আমার একটা নতুন টেবিল হবে, সেই টেবিলের কোডটা তোমার লিখতে হবে। ঠিক আছে, সেই টেবিলের কোডটা আমরা কিভাবে চিন্তা করবো আমরা একটু দেখি। ধরো একটা টেবিল আঁকি আমি। আচ্ছা, আমরা সামনে এই প্রশ্নটা আমাদের আসছে, দাঁড়াও আমি একটু দেখি। ওই যে আইসিটি একটা প্রশ্ন আছে না, এই যে পাইছি। এই দেখো, এই প্রশ্নটা আমরা দেখি, এই প্রশ্নটাই টাফ ছিল। কুমিল্লা বোর্ডের প্রশ্ন, রাজশাহী বোর্ডের প্রশ্ন। এই টেবিলটার কলাম রে রো এবং রো রে কলাম করার সিস্টেম কি, আসলে কিভাবে চিন্তা করব? ওকে, তোমাদের যে মোবাইলটা আছে, তোমরা এটা কাট করো, এই যে এমনি কাট করবা, তাইলে এই যে টেবিলটা হবে, এটাই হচ্ছে তোমার টেবিল। এমনি কাট করবা, যে প্রশ্নটা আছে সেটারে, তোমার প্রশ্ন তো A4 সাইজ আছে না, তোমরা ল্যান্ডস্কেপ সাইজে করবা। ঠিক আছে, এরকম করে ঘুরাই দিবা। ঘুরাই দিলে আমরা একটু ইমাজিন করি, যদি আমরা ঘুরাই দেই, তাহলে সেক্ষেত্রে আমাদের এরকম একটা জিনিস হয়। যদি আমরা ঘুরাই দিই, সেক্ষেত্রে খেয়াল করো, স্টুডেন্ট নেম আর হ্যারি পটার এটা হয়ে যায় পাশাপাশি, যেগুলো উপরে নিচে আছে সেগুলো হয়ে যাবে কি পাশাপাশি। তাহলে স্টুডেন্ট নেম আর হ্যারি পটার কি হয়ে যাবে পাশাপাশি, যেগুলো উপরে নিচে সেগুলো পাশাপাশি, যেগুলো পাশাপাশি সেগুলো উপরে নিচে। ঠিক আছে, এখন তাইলে অপশনালের নিচে আছে ফিজিক্স ম্যাথ বায়োলজি, তাহলে অপশনালের পাশে চলে যাবে কি ফিজিক্স ম্যাথ বায়োলজি। কম্পালসারির নিচে আছে বাংলা ইংলিশ আইসিটি,
অর্থাৎ কম্পালসারির পাশে চলে যাবে কি বাংলা ইংলিশ আইসিটি। স্টুডেন্ট নেমের নিচে আছে হ্যারি পটার, স্টুডেন্ট নেমের পাশে চলে যাবে হ্যারি পটার। জিনিসটা কিভাবে হবে দেখো, এস নেম, এস নেম এটার পাশে চলে যাবে কি হ্যারি পটার। আচ্ছা, এরপরে আসি, স্টুডেন্ট নেমের পাশে আছে কম্পালসারি, তাহলে স্টুডেন্ট নেমের নিচে চলে যাবে কি কম্পালসারি, সিপি কম্পালসারি, ঠিক আছে? ওকে ফাইন। কম্পালসারির নিচে আছে বাংলা ইংলিশ আইসিটি, তাহলে কম্পালসারির পাশে চলে যাবে বাংলা ইংলিশ আইসিটি। আচ্ছা, অপশনাল আছে কম্পালসারির পাশে, তাহলে অপশনালটা কই চলে আসবে? অপশনালটা চলে আসবে কই বলতো? অপশনাল। আচ্ছা, অপশনালের নিচে আছে ফিজিক্স ম্যাথ বায়োলজি, তাহলে অপশনালের পাশে চলে যাবে ফিজিক্স ম্যাথ বায়োলজি। এখন আমরা যদি দাগগুলা টানি, দেখো প্রথমে তো বড় দাগটা টানলাম, এটা আর এটা তো পাশাপাশি, কোনো সন্দেহ নাই, তাই না? আচ্ছা, তো এখন দেখো কম্পালসারির একসাথে হইতেছে তিনটা, তাই না? কম্পালসারির নিচে বাংলা ইংলিশ আইসিটি, তাহলে কি হবে? বাংলা ইংলিশ আইসিটিটা, বাংলা ইংলিশ আইসিটি এই তিনটাই চলে যাবে কার পাশে? কম্পালসারির পাশে। ক্লিয়ার? অপশনালের নিচে হচ্ছে একসাথে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, তাহলে এই যে অপশনালের পাশে যাবে ফিজিক্স ম্যাথ বায়োলজি। বুঝছো? এরকম হবে জিনিসটা। ক্লিয়ার? বুঝো নাই? আচ্ছা, এবার আমরা আরেকভাবে এটাকে চিন্তা করি, আরেকভাবে লিখি। দেখো এখানে টোটাল কয়টা কি আছে? তোমরা এগুলা মিলাই দাও সবগুলা, তাহলে বুঝতে সুবিধা হবে। সবগুলা মিলাই দিলাম, যদি ওইটা না বুঝো এটা বুঝবা। সবগুলা কি করলাম? মিলাই দিলাম, ঠিক আছে না? এবার তাহলে 1 2 3 4 5টা কি আছে? কলাম। রো আছে 1 2 3 4, তাহলে কলাম ইকুয়াল টু 5, রো ইকুয়াল টু 4। তাহলে আমার যদি উল্টায় দেই, তাহলে রো ইকুয়াল টু হবে 4 আর কলাম ইকুয়াল টু, সরি, রো হবে 5 আর কলাম হবে 4। তাহলে আগে আমি রো আর কলাম নিয়ে একটা টেবিল তৈরি করি। রো হইতেছে 5টা আর কলাম হইতেছে কয়টা? 4টা, অর্থাৎ এদিক দিয়ে 1টা 2টা 3টা 4টা আর এদিক দিয়ে 1 2 3 4 5টা। এটা তো পারবা তোমরা, সহজ না? ভেরি গুড। আচ্ছা, তাইলে স্টুডেন্ট নেম আর হ্যারি পটার, স্টুডেন্ট নেমের জায়গায় শুরুতেই থাকলো, তাহলে স্টুডেন্ট নেম লিখলাম। এবার আসো, হ্যারি পটার 1 2 3টা কি নিছে? তাইলে নতুন টেবিলের ক্ষেত্রে 3টা কলাম জুড়ে হ্যারি পটার হবে। তাহলে এই যে হ্যারি পটার কি হবে বলতো? 3টা কলাম জুড়ে হবে হচ্ছে হ্যারি পটার। ক্লিয়ার? বুঝতে সমস্যা আছে? আচ্ছা, গেল। এবার আসো কম্পালসারি। কম্পালসারি কই আছে? স্টুডেন্ট নেমের পাশে আছে না? তাহলে নতুন টেবিলে যাবে কি স্টুডেন্ট নেমের নিচে। আচ্ছা, কম্পালসারি কি করছে? 1টা 2টা 3টা কলাম নিছে না? তাহলে এটার ক্ষেত্রে নেবে 3টা রো, এবং স্টুডেন্ট নেমের নিচে আসবে, তাহলে এটা হচ্ছে কম্পালসারি সিপি, এবং এটা নেবে 3টা রো নিবে। এক, এই যে 1টা 2টা 3টা রো নিল, ঠিক আছে? 3টা রো নিল হচ্ছে সিপি। ক্লিয়ার? আচ্ছা, কম্পালসারির পাশে আছে অপশনাল, কম্পালসারির নিচে আসবে অপশনাল। ক্লিয়ার? আচ্ছা, এবার আসো, হ্যারি পটারের পাশে কি আছে? বাংলা ইংলিশ আইসিটি, প্রত্যেকটা হচ্ছে 3টা করে রো নিছে। বাংলাও 3টা রো নিছে, ইংলিশও 3টা রো নিছে, আইসিটিও 3টা রো নিছে। তাহলে ওই নতুন টেবিলের ক্ষেত্রে কি নেবে বলতো? 3টা করে কলাম নেবে, অর্থাৎ বাংলাও 3টা কলাম নিবে, সরি, বাংলাও 3টা কলাম নিবে, ইংলিশও 3টা কলাম নিবে, আইসিটিও 3টা কলাম নিবে। তাহলে এটা হচ্ছে বাংলা, এটা হচ্ছে ইংলিশ, এটা হচ্ছে আইসিটি। আচ্ছা, আর অপশনের নিচে আছে ফিজিক্স ম্যাথ বায়োলজি, ফিজিক্স ম্যাথ
দেখো এটা অনেক জটিল একটা টেবিল ছিল, এটা যদি বুঝো ম্যাক্সিমাম টেবিলই তোমরা এই সিস্টেমে অ্যান্সার করতে পারবে না। জিনিসটা কঠিন লাগছে? সহজ। টেবিল তৈরি করতে করে ফেললে তো আসলে কোড লিখতে কোনো সমস্যা না। আচ্ছা, তাহলে এবার আমরা চলে যাই হইতেছে যে প্রশ্নে ছিলাম। কোনটাতে ছিলাম? এটাতে ছিলাম। দেখো এটা কি কইছে, এই যে এই টেবিলের রো কলাম আর কলাম সব তো ইজি একদম, তিনটা তিনটাই আছে। তিনটা তিনটা থাকলে তিনটা তিনটাই নতুন হবে। এটা তো একবারে সহজ, এটা এটা আসলে কঠিন কিছু না। সায়েন্সের পাশে যাবে এ না, এই যে এ নাইবো ফিজিক্স, এই যে এ নাইবো ফিজিক্স আর এ নাইবো কেমিস্ট্রি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, সহজ, একবারে সহজ। সায়েন্সের সাথে সায়েন্সের সাবজেক্টের পাশাপাশি চলে যাবে, কমার্সের সাথে কমার্সের সাবজেক্টের পাশাপাশি চলে যাবে, আর এই হিউম্যানিটিস হিউম্যানিটিস পাশাপাশি শেষ। সহজ, কঠিন কিছু না। নতুন লেভেলের কোড লিখতে হবে। আচ্ছা, এবার আসলে যে এই প্রশ্ন, এটা একটু টাফ প্রশ্ন ছিল। ম্যাঙ্গো, সিজনাল ফ্রুট, জ্যাক ফ্রুট। আচ্ছা, যেমন দেখো এটা এক এক জায়গায় আসলে এক এক উত্তর দেওয়া ছিল। তো এখানে আমরা এই পুরাটারে কি বলে এটারে, তোমার পুরাটারে একটা লিস্ট হিসেবে কাউন্ট করতে পারি, আনঅর্ডার লিস্ট হিসেবে কাউন্ট করতে পারি। যেটার টাইপ ইকুয়াল টু যদি আমি নাম দেই, টাইপ ইকুয়াল টু যদি কি দেই, নাম দেই, সেক্ষেত্রে এটার আগে কোনো ধরনের চিহ্ন আসবে না। আবার আমরা যদি চাই এটাকে ডেসক্রিপশন লিস্ট হিসেবেও চিন্তা করতে পারি, ডিএল 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 হিসেবেও চিন্তা করতে পারি। ঠিক আছে? তো সেটার ক্ষেত্রে কোডটা কি হবে আমি একটু লিখে দিই। ম্যাঙ্গো, সিজনাল ফ্রুট, জ্যাক ফ্রুট, ন্যাশনাল ফ্রুট, গ্রিন ইয়েলো। আমরা এটার কোডটা যদি লিখি তাহলে এরকম হবে। প্রথমে ডিএল, ডিএল এর মধ্যে ডিটি, ডিটি হচ্ছে ম্যাঙ্গো। এই কোন থেকে শুরু করে দাঁড়াও। ডিএল, ডিএল এর মধ্যে ডিটি থাকে আর কি থাকে, ডিডি থাকে। ডিটি হচ্ছে ম্যাঙ্গো। কই গেল, আমরা কই কোড করতেছি, এনে কোড করব, সরি। ডিএল এর মধ্যে ডিটি হচ্ছে ম্যাঙ্গো, তাহলে ডিএল এর মধ্যে ডিটি হচ্ছে ম্যাঙ্গো। এই ডিটির ডিডি হইতেছে কি, ডিটির ডিডি হইতেছে সিজনাল ফ্রুট, সিজনাল ফ্রুট। এই ডিডির আন্ডারে একটা চাইল্ড আছে যেটা হচ্ছে ইউএল, ইউএল না ওএল, ওএল টাইপ ইকুয়াল টু হচ্ছে এ, এ স্ল্যাশ ওএল, একটা হচ্ছে কি গ্রিন, একটা হচ্ছে রেড। শেষ। আরেকটা ডিডি, একটা ডিডি তো সিজনাল ফ্রুট, আরেকটা ডিডি কি জ্যাক ফ্রুট। না না না, ডিটি ডিটি ডিটি, এটা এটাও ডিটি, ডিডি তো একটা, আরেকটা ডিটি যেটার নাম হচ্ছে জ্যাক ফ্রুট। এটার ডিডির নাম হচ্ছে, ডেসক্রিপশনটা হচ্ছে কি ন্যাশনাল ফ্রুট। এটার আবার একটা ওএল আছে, ওএল না ইউএল আছে, গ্রিন ইয়েলো। ইউএল টাইপ ইকুয়াল টু স্কোয়ার এলআই গ্রিন, এলআই ইয়েলো।
তারপরে লাস্টে গিয়া এই যে এই ডিএল শেষ করে দিলাম। এইভাবেও তোমরা কোডটা লিখতে পারো ডেসক্রিপশন লিস্ট দিয়ে। এটা হচ্ছে একটা ওয়ে লেখার, কারণ একটা কোড লেখার অনেকগুলো ওয়ে থাকতে পারে। আর আরেকটা ওয়ে হচ্ছে কি, যেটা লেখা আছে, ঠিক আছে, ইউএল পুরোটাকে হচ্ছে আনঅর্ডার লিস্ট ধরছি, একটা এলআই হচ্ছে ম্যাঙ্গো, ওইটার চাইল্ড হইতেছে আরেকটা এই ইউএল, ওইটার চাইল্ড হইতেছে আবার আরেকটা ওয়েল। এটা একটু বেশি কমপ্লেক্স। সো আমার ধারণা হচ্ছে তোমরা এটা ইউজ না করে তোমরা আমি যে কোডটা লিখে দিচ্ছি পরের পেজে, ওইটা তোমরা লিখলে বেটার হয়। ঠিক আছে? হ্যাঁ, এটা যে পরের পেজে আমি লিখে দিছি। আচ্ছা, ওকে। এরপরে কি? এরপরে হচ্ছে আমাদের ওয়েবসাইটের কাঠামো। হোম পেজের সাথে তিনটি মূল পেজ সংযুক্ত। এই যে আমরা চিন্তা করি হোম পেজের সাথে তিনটা পেজ যুক্ত, প্রতিটি পেজের সাথে আবার দুইটি করে পেজ, ট্রি লেআউট, বোঝা যাচ্ছে? ঠিক আছে। আর যেটা বলছে এটা করার জন্য আবার এইচটিএমএল কোড লিখতে বলছে। এইচটিএমএল কোড ব্যবহৃত ট্যাগ সময় ব্যাখ্যা করো, অর্থাৎ হোম পেজের মধ্যে, এই যে হোম পেজের মধ্যে কি বলছে আসলে প্রশ্নটা? আচ্ছা, ওয়েব পেজটির হোম পেজে কলেজের নাম ও ছবি সংযুক্ত আছে, এটা কিন্তু বলে দিচ্ছে। সো ওয়েব পেজের নামটা আমরা কি দিলাম, হোম পেজ একটু হেডিং আকারে দিলাম এবং একটা ছবি যুক্ত করলাম হোম পেজ, তারপরে কলেজের নাম দিলাম, আমরা একটা ছবি সংযুক্ত করলাম। এরপরে ইমেল না দিলেও এখানে সমস্যা নেই, এখানে তো লিস্ট ইউজ করতে বলে না, আমরা তিনটা কি লিখতে হবে, পেজের নাম লিঙ্ক করে, লোকাল হাইপার লিঙ্ক করে লিখতে হবে। একটা হচ্ছে ডট এইচটিএমএল, ডট এইচটিএমএল, ডট এইচটিএমএল, এইভাবে আমরা যে কোনো এর অ্যাবাউট আস তোমার দিতে হবে এমন কোনো কথা নেই, তুমি চাইলে অন্য কিছু দিতে পারো, যেহেতু ফিক্সড করা দেয় নাই। তুমি চাইলে ডিপার্টমেন্ট, রেজাল্ট, কন্টাক্ট দিতে পারো, তুমি যে কোনো পেজের নাম দিতে পারো। ঠিক আছে, বললা যে ডিপার্টমেন্ট ডট এইচটিএমএল ডিপার্টমেন্ট, রেজাল্ট ডট এইচটিএমএল রেজাল্ট, অ্যাডমিশন ডট এইচটিএমএল অ্যাডমিশন, ইচ্ছা মতো দিতে পারবে, এটা কোনো সমস্যা না, যেহেতু স্পেসিফিক বলে দেয়নি। এবং সেই ট্যাগগুলো পরে ব্যাখ্যা করতে হবে বলছে, সেটাই হচ্ছে প্রশ্ন। আচ্ছা, এরপরে আসি হচ্ছে ইউ দিয়ে একটা প্রডিউস লিস্ট দেওয়া, একটা সহজ, এটা নর্মাল একটা ইয়া, এটা জাস্ট একটা ইউ দিয়ে একটা আন্ডারলাইন করে পরে লিস্টের কোডটা লিখে দেবা, শেষ। এটাও কঠিন না, সহজই আছে, এগুলোও পারবা। প্রশ্ন একটু ছেঁড়া বেড়া হয়ে গেছে টাইপের কারণে। এটা হচ্ছে সিলেট খুলনা ছিল আর কি, এটা ইয়ে হয়ে গেছে তোমার, একটু ইয়ে হয়ে গেছে, এটা ঠিক করতে হবে। আর যাই হোক, এটাও কঠিন প্রশ্ন ছিল না, সহজই ছিল। সিলেট বোর্ড 2030, সেটা সিডি স্টার্ট ইকুয়াল টু টাইপ ইকুয়াল টু এ স্টার্ট ইকুয়াল টু সি, এলআই এল এর মধ্যে দুটো চাইল্ড আছে আনঅর্ড লিস্ট, এটা খুব সহজ। ব্যবহৃত ট্যাগ সমূহ বর্ণনা করো, ব্যবহৃত ট্যাগ সমূহ বর্ণনা করতে পারবা। এটাও টেবিলটা বড় কিন্তু সহজ। এটা কি বলছে, একটা আনঅর্ডার লিস্ট, যেটা শুরু হয়েছে 2 আর 3 দিয়ে, টাইপ ইকুয়াল টু 1, স্টার্ট ইকুয়াল টু 2, এটার আবার চাইল্ড দুইটা আনঅর্ডার লিস্ট, এটার চাইল্ড দুইটা আনঅর্ডার লিস্ট, পারবা। এটা মামি সিং বোর্ডের প্রশ্ন, এটা কি ছিল বলো তো? এটা কোন লেআউট? এটা হচ্ছে হাইব্রিড, এটা হচ্ছে লিনিয়ার। এই হোম রেজাল্ট আর ইমেজ এটা মিলে হচ্ছে লিনিয়ার, আর রেজাল্ট এক্সআই মানে 11, 12 আর টেস্ট এতটুকু মিলে হচ্ছে তোমার ট্রি। তাহলে দুইটা মিলে কি হয়ে গেল? হাইব্রিড। এটা হচ্ছে লিনিয়ার আর এটা হচ্ছে ট্রি, তাহলে দুইটা মিলে হয়ে গেল কি? হাইব্রিড। আর এটা তো নর্মাল একটা টেবিলের প্রশ্ন, এটা পারবাই। তো এই হচ্ছে 23 আর 24-এর প্রশ্ন। তোমরা 23 আর 24-এর প্রশ্ন পড়লেই মোটামুটি হবে, বাকিগুলো না পড়লেও চলে।
ঠিক আছে? তো তারপরেও যদি কারো কোনো প্রশ্ন সমস্যা থাকে আমাকে জানাও, আমি ইনশাল্লাহ সলভ করে দেওয়ার চেষ্টা করব। কারণ কারো কোনো কথা থাকলে সেটা বলতে পারো, বা কারো কোনো কমেন্ট বা কারো কোনো মতামত, ঠিক আছে, বা কারো কোনো কোশ্চেন যদি থাকে জিজ্ঞাসা করতে পারো। কারো কোনো কমেন্ট বা কারো কোনো মতামত, ঠিক আছে? কারো কি কোনো কথা আছে, কোনো পরামর্শ, কোনো মতামত? আচ্ছা, আমার কিছু কথা আছে, তোমরা একটু থাকো লাইভে। আচ্ছা, আমাকে যেটা যেটা বলবা সেটা হচ্ছে যে তোমাদের চতুর্থ অধ্যায়ের পরে কোন অধ্যায় শুরু করলে তোমাদের জন্য ভালো হবে, 3.1 নাকি পঞ্চম অধ্যায়? আমাকে একটু কমেন্ট করে জানাও সবাই, হ্যাঁ, কোনটা করলে তোমাদের জন্য সুবিধা হবে। কোন পঞ্চম অধ্যায়? 1 নম্বর অধ্যায়? আরিয়ান, 1 নম্বর অধ্যায় পড়ানোর কি আছে বেটা? 1 নম্বর অধ্যায় তুমি পড়াবো না। 1 নম্বর অধ্যায় নিজেরা পড়ে নিবা, 1 নম্বর অধ্যায় পড়াইলে টাইম ওয়েস্ট হবে। 3.1? আচ্ছা, 3.1 পড়াইলে ভালো হবে। ও আচ্ছা। তোমরা বলো কোনটা পড়াবো, পঞ্চম নাকি 3.1? 50 দরকার না? আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাদের পঞ্চম অধ্যায় শুরু করবো, ওকে? পঞ্চম অধ্যায়টা তোমাদের শুরু করবো। আর 3.1 একটু পড়াইলে পারা পারা যাবে। 3.1 আমার সর্বোচ্চ 3 ক্লাস লাগবে আর কি। 3 ক্লাসে তোমাদের একদম শেষ করে দিব, বস বানাই দিব 3.1। পঞ্চম অধ্যায় 3.1 নিয়ে কোনো টেনশন নেই। পঞ্চম অধ্যায়টা একটু সময় সাপেক্ষ ব্যাপার। পঞ্চম অধ্যায়টা হচ্ছে তোমাদের লোড অনুযায়ী তোমাদের পড়াইতে হবে। পঞ্চম অধ্যায়ের ক্লাসগুলা চেষ্টা করবে লাইভ করার জন্য, ঠিক আছে? তোমরা এটা জেনারেলি রেকর্ডের ক্লাসটা দেখো না, পঞ্চম অধ্যায় একটু লাইভ করার চেষ্টা করো, তাহলে তোমাদের কোশ্চেনগুলো করতে পারবো আর কি, হ্যাঁ? কোশ্চেনগুলো করে আমি তোমাদের উত্তর দিতে পারবো। তো সবাই ভালো থাকো, আবার তোমাদের সাথে দেখা হবে পরশুদিন, হ্যাঁ? আসসালামু আলাইকুম।